ওকে, তাহলে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, আমাদের চ্যাপ্টার 4, প্রাইভেসি। তো প্রাইভেসি এইটা সম্পর্কে মোটামুটি তো আমাদের কাছাকাছি সবারই একটা আইডিয়া আছে। তাহলে স্যাররাই একটু বলেন তো শুনি যে আমাদের কোন কোন ইনফরমেশন প্রাইভেট ইনফরমেশন, কি কি আছে আপনাদের মাথায় আইডিয়া বলেন তো, কোন ধরনের ইনফরমেশন আমাদের Stealing প্রাইভেট আছে? someone's verified information, privacy, privacy, আমি বুঝতে পারিনি, আবার একটু বলেন তো ম্যাডাম। information চুরি করা, piracy, হ্যাঁ, মানে ইনফরমেশন গুলো কি কি, কি ধরনের ইনফরমেশন প্রাইভেট আমরা সাধারণত মানুষকে চাই না যে জানুক, কি ধরনের ইনফরমেশন হইতে পারে? sir, some specified information about a company, for example. মানে কোম্পানি রিলেটেড ইনফরমেশন হইতে পারে, হ্যাঁ। হ্যাঁ, হইতে পারে যে একটা অফিসিয়াল কোনো ডকুমেন্ট, হ্যাঁ, কিংবা অফিসের কোনো ফাইল, ইনভয়েস, হ্যাঁ, অথবা সাপ্লায়ার থেকে আপনি কত প্রাইসে কি কেনাকাটা করতেছেন সেটা হইতে পারে। আরো অন্যান্য ধরনের কোনো প্রাইভেট ইনফরমেশন অন্য কেউ থাকে না, মানুষের বিভিন্ন ধরনের প্রাইভেট ইনফরমেশন থাকে না, দু একটা বলেন। স্যার আরেকটা হতে স্যার পারে প্রজেক্ট ডিটেলস, কন্টেন্টের একটু প্রাইভেসি। একটু দাঁড়ান, একজন একজন, হ্যাঁ। রেজওয়ানুল হক বলেন তো। স্যার কোনো নতুন প্রজেক্ট ডিটেলস, অনেক হিউজ অ্যামাউন্ট প্রজেক্টের কোনো ইম্পর্টেন্ট ডিটেলস। হ্যাঁ, ওই তো অফিসিয়াল অফিসিয়াল ডকুমেন্টে তো হয়েই গেছে। হুম। স্যারা বেশি কঠিনের দিকে যাচ্ছেন, সহজ করে বলেন না। মানুষের ইমেল আইডি, পাসওয়ার্ড, হ্যাঁ, এগুলো প্রাইভেট ইনফরমেশন না? এই যে বিকাশের নাম্বার, পিন নাম্বার, এগুলো মানুষের প্রাইভেট ইনফরমেশন না? হুম। এরকম এরকম জি আরো দু স্যার, একটা একটা বলেন, স্যার। আরো দু একটা বলেন। স্যার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার। কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটা ওরকম, মানে যেটাকে আমরা টিন নাম্বার বলি আর কি, হ্যাঁ, বা কোম্পানির যেমন ট্রেড লাইসেন্সের একটা নম্বর থাকে, এটা ওরকম প্রাইভেট না। মোস্ট অফ দ্য টাইম কোনো কোম্পানি দিলে ট্রেড লাইসেন্সটা ওপেনই রাখতে হয়। আমরা দেখি না বিভিন্ন স্যার রেস্টুরেন্টে কোম্পানির গেলে। কোনো এইচআর বা ইম্পর্টেন্ট পার্সনের পার্সোনাল ডিটেলস যেমন কি হোম ইয়েস, অ্যাড্রেস বা এগুলা। ইয়েস, ইয়েস, এটা হইতে পারে মানুষের ঠিকানা, কিংবা এইচআর এর কাছে যেরকম আমাদের সবার বেতনের একটা লিস্ট থাকে, হ্যাঁ, একটা বেতনের লিস্ট কিন্তু একটা প্রাইভেট ইনফরমেশন, এটা হইতে পারে, হইতে পারে। তো মোটামুটি বোঝা গেল যে আপনাদের একটা কিছু আইডিয়া আছে, হ্যাঁ, যে মানুষের প্রাইভেট ইনফরমেশন গুলো স্যার, কি কি। হ্যাঁ স্যার বলেন, স্যার মাইন্ড না করলে একটা কথা বলি। বলেন, বলেন, বলেন। স্যার বুঝি না, আপনি যখন ক্লাসে পড়ান বা টপিক গুলো যেভাবে বোঝানোর জন্য কোয়েশ্চেন গুলো করেন, এই সময় খুব মাথায় অ্যান্সার আসে, টপিকও বুঝি, সবই হ্যাঁ, করি। কিন্তু কিন্তু পরীক্ষার হলে মাথায় পরীক্ষার কিছু ফাঁকে আসে না। প্রশ্নটা হাতে নিলে কেন জানি সব স্যার আকাশ দিয়ে ওড়ে স্যার অ্যান্সার গুলা। এটাই তো হচ্ছে আসলে আমাদের প্র্যাকটিসে আসতে হবে, তাই না? যে আহ, ব্যাপারটা হলো আমরা জিনিসগুলা সহজভাবে হয়তো চিন্তা করতেছি, বাংলায় কথা বলতেছি, হ্যাঁ, এক্সপ্লেন করার জন্য, কিন্তু যখন আমরা পরীক্ষার হলে বসতেছি আমাদের কিন্তু ইংলিশে নিজের এই ব্রেনে যাই আসে না কেন সেটাকে এক্সপ্রেস করার ক্যাপাবিলিটিটা আনতে হবে, ঠিক না স্যাররা? তার মানে আপনি যাই বুঝেন না কেন, এটা যদি আমি বাংলায় লিখতে দিতাম আপনারা অনেক ভালো লিখতে পারতেন, কিন্তু ইংরেজিতে গেলেই আপনাদের অবস্থাটা টাইট হয়ে যাচ্ছে। এইটা থেকে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আনতে হবে। এই জন্য এই ধরনের কিন্তু কোর্সগুলো আসছে, হ্যাঁ। প্রথমে ইংলিশ কোর্স দিছে, তারপরে এরকম একটা দুটো ইথিক্স কোর্স, একটা দুটো হিস্টোরি কোর্স। আসলে এগুলোর উদ্দেশ্য দুই ধরনের। এক নাম্বার হচ্ছে যে একটা হলিস্টিক ডেভেলপমেন্ট, একটা মানুষের চারপাশ থেকে যখন ইমপ্রুভমেন্টটা প্রয়োজন, তখন শুধু এই সিএসসি স্টুডেন্টদের খালি প্রোগ্রামিং পড়লেই হয় না। এমনও তো হইতে পারে না যে আপনারা এখানে ধরেন কথার কথা 20 জন আছেন, সবাই তো টেকনিক্যাল লাইনে নাও থাকতে পারেন গ্রাজুয়েশনের পর, ঠিক না স্যাররা? সবাই এরকম আমরা বলতে পারবো যে সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, সবাই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হবে, বা কম্পিউটার সায়েন্স রিলেটেড কিছু করবে, এমন কোনো গ্যারান্টি আছে স্যারদের? নাও থাকতে পারে। নাই হ্যাঁ, স্যার। কেউ অন্য অন্য কোনো প্রফেশনে চলে যেতে পারে, কেউ বিদেশ চলে যেতে পারে, কেউ হয়তো আর পড়াশোনা নাও করতে পারে, কোনো ঠিক নেই। বাট আলটিমেটলি আমাদের
পার্সোনাল লাইফ বলেন, প্রফেশনাল লাইফ বলেন, কিছু, কিছু জিনিস সম্পর্কে আইডিয়া থাকা দরকার। হ্যাঁ, যেমন এই যে আমি এথিক্সটা পড়াচ্ছি। এখানে আমি মূলত প্রফেশনাল সেটআপের এথিক্সটা পড়াচ্ছি। এটা কি শুধু কম্পিউটার সায়েন্স রিলেটেড? তা কিন্তু না। এটা আপনি অন্য কোনো প্রফেশনেও যান, এই একই থিংকিং গুলা কিন্তু কাজে লাগে। তারপরে কথার কথা আপনি হিস্ট্রি একটু জানলেন। একটু দেশের একটা ইকোনমিক্স সিস্টেম কিভাবে চলে, সে সম্পর্কে কিছু নলেজ লাগলো। স্যাররা একটু চিন্তা করে দেখেন যে আমরা যখন প্রফেশনাল সেটআপে যাই, অনেক সময় চা খাই, বিড়ি খাই, তখন কথা বলার জন্যও তো কিছু টপিক লাগে, ঠিক না? তখন কি আমরা সবসময় এই প্রোগ্রামিং, কোডিং এসব নিয়ে কথা বলি? অনেক সময় দেখা যায় দেশের রাজনীতি নিয়ে আলাপ পারতেছি বা হিস্ট্রি নিয়ে আলাপ পারতেছি। এই ধরনের কথাবার্তাগুলোর যাতে আপনি জয়েন করতে পারেন, সেই ক্যাপাবিলিটি গুলাও কিন্তু অর্জন করা দরকার। এই জন্যই এই কোর্সগুলো আসে এবং সেটা ইংলিশ ভাষায় আসে। কারণ যাতে আমরা একটা গ্লোবাল পর্যায়ে গ্র্যাজুয়েট হিসাবে নিজেকে পরিচয় দিতে পারি, শুধু বাংলাদেশ সিচুয়েশন না। হতে পারে না যে আপনি বাইরে মাস্টার্স করতে গেলেন, তখন আপনাকে এই চা বিড়ির আলাপগুলা কিন্তু বিদেশের স্টুডেন্টদের সাথে করতে হবে। ওই ক্যাপাবিলিটি গুলোও যাতে আসে, আস্তে আস্তে ডেভেলপ হয়। এই জন্যই আসলে আহ, এই ব্যাপারগুলো আসছে। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। আচ্ছা, যাই হোক। তো প্রাইভেসি রিলেটেড আমরা মোটামুটি একটা আইডিয়া আসছে। তো আমাদের ইনফরমেশন প্রাইভেসির মধ্যে দুইটা স্যার অ্যাসপেক্ট আছে। স্যার ক্লাস রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, আমি তো রেকর্ডিং, হ্যাঁ, অন করা আছে, রেকর্ডিং আছে। তো ইনফরমেশন প্রাইভেসির মধ্যে দুইটা অ্যাসপেক্ট আছে। একটা অ্যাসপেক্ট হচ্ছে ডেটার প্রাইভেসি, আরেকটা হচ্ছে কমিউনিকেশনের প্রাইভেসি। ডেটার প্রাইভেসি হচ্ছে এই যে একটু আগে আপনারা যেগুলো যেগুলো বলছেন, এগুলো মোস্টলি হচ্ছে ডিজিটাল ডেটা। হয়তো কোম্পানি বা অর্গানাইজেশনের কোনো সার্ভারে হইতে পারে বা কোনো একটা কম্পিউটারের হার্ড ডিস্কে হইতে পারে। কিছু সেনসিটিভ ইনফরমেশন আছে, হয়তো কিছু এক্সেল ফাইল আছে, অথবা কিছু ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কিছু ডেটাবেজে কিছু ফাইল সংরক্ষণ করা আছে যেগুলা সেনসিটিভ, এটা অন্য কেউ জানুক, এটা আমি চাই না। তো এটা যদি কোনোভাবে এক্সপোজড হয়, কোনোভাবে হ্যাক হয়, কিংবা অন্য কেউ আনঅথরাইজড অ্যাক্সেস পায়, সেটা যেই ক্রাইটেরিয়ার আন্ডারে পড়ে সেটা হচ্ছে ডেটার প্রাইভেসি। তাহলে কমিউনিকেশন প্রাইভেসি কোনটা? এই যে স্যাররা, আমরা লাস্ট গভর্নমেন্টের সময়ে, জুলাই আন্দোলনের সময় কতগুলা দেখছিলাম না যে প্রাইম মিনিস্টারের কাছে ফোন রেকর্ডের, হ্যাঁ, এরকম রিপোর্ট দেয়, দেখছিলেন নাকি? ভাইরাল জি হয়েছিল স্যার, এরকম। দেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের প্রাইভেসি। তার মানে আমি যখন একটা মানুষের সাথে কথা বলি বা চ্যাটিং করি, আমি কি চ্যাটিং করতেছি, কি ছবি পাঠাচ্ছি, কি ভিডিও পাঠাচ্ছি, কিংবা কি ভয়েস পাঠাচ্ছি, বা আমি যখন একজন একজনকে ফোন দেই, এর মাঝখান দিয়ে যাতে কোনো থার্ড পার্টি অর্গানাইজেশন, সেটা গভর্নমেন্ট হোক কি প্রাইভেট অর্গানাইজেশন হোক, তারা যাতে আমার কথাগুলা ট্র্যাক করতে না পারে, ওইটা যখন ওইটার আলো ওইটা রিলেটেড যে টপিক গুলা, সেটা হচ্ছে কমিউনিকেশন প্রাইভেসির আন্ডার উপরে। বুঝতে পারছি স্যাররা? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো আমাদের এই আপনাদের যে টেক্সট বুকটা আমি ফলো করতেছি, এটা একটা আমেরিকান টেক্সট বুক। সো যার কারণে এই চ্যাপ্টারের মধ্যে আপনারা অনেক আমেরিকান প্রাইভেসি রিলেটেড লজ, অ্যাক্টস, অনেক কিছু পাবেন। এগুলো আমাদের পড়ে কোনো কাজ নাই। সো এগুলো আমরা সব স্কিপ করব। যত ধরনের ল আছে, এই যে যেমন এখানে ফেয়ার ক্রেডিট রিপোর্টিং অ্যাক্ট, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা কিছুই পড়বো না। বুঝতে পারছি? আমরা এখান থেকে খুব অল্প জিনিসই পড়বো। আমি যতটুকু আলোচনা করব তার উপরে থাকলেই হবে, সমস্যা নাই। আর যেখান থেকে পড়বো, এটা তো আমি বই বই খুলে খুলেই দেখাচ্ছি। বুঝতে পারছি স্যাররা? এই অ্যাক্ট ট্যাক্ট পড়তে যান না, এগুলো আমাদের নাই, এগুলো আমাদের দেশেও ইম্প্যাক্ট নাই। এগুলো আমেরিকান বুক, তাই আমেরিকার কিছু ল তারা লিখে রাখছে। ওকে। ওকে স্যার। আচ্ছা, প্রথমেই তাহলে দেখি যে আমাদের আমরা কিছু প্রাইভেট ইনফরমেশন দেখি, যে প্রশ্নটা আমি আপনাদের করছিলাম। সেটা হচ্ছে, প্রথম যে অ্যাসপেক্টটা দেখবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল ডেটা। তাহলে ফিনান্সিয়াল ডেটা হইতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন, আপনার ব্যাংকের স্টেটমেন্ট, ব্যালেন্স কত আছে সেটা, কিংবা অনলাইন ব্যাংকিং সিস্টেম হইলে সেই অনলাইন ব্যাংকিং সিস্টেমের আইডি, পাসওয়ার্ড, পিন নাম্বার, ওটিপি, বা যেমন আমরা এখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো ইউজ করি, এমএফএস, বিকাশ, নগদ, এগুলার ফোন নাম্বার এবং পিন নাম্বার। হ্যাঁ, ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করি, সেগুলোর পিছনে একটা সংখ্যা লেখা থাকে, থাকে না? তিন তিন অক্ষরের একটা সংখ্যা লেখা থাকে না কার্ডগুলোর পিছনে? হুম। হ্যালো। ইয়েস স্যার।
ওটাকে কি নাম্বার বলে জানেন কেউ? ওই নাম্বারটাকে কি বলে? প্রাইভেসি নাম্বার। না, প্রাইভেসি না, ওটাকে বলে সিভিভি নাম্বার। সিভিভি, ভেরিফিকেশন, হ্যাঁ, সিভিভি নাম্বার বলা হয়। তো এই যে এই ধরনের ইনফরমেশন গুলা হচ্ছে আপনার প্রাইভেসি, প্রাইভেট ইনফরমেশন। এগুলা আহ, কারো কনসেন্ট ছাড়া আপনি কালেক্ট করতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই ইউজারের কনসেন্ট বা কাস্টমারের কনসেন্ট অনুসারেই তাদের ফাইন্যান্সিয়াল ডেটা কালেক্ট করতে হবে। এবার আমি আপনাদেরকে একটা এথিক্যাল একটা ইস্যু বলি, হ্যাঁ। সেটা হচ্ছে, ধরেন এই ধরেন ফাহিম আহমেদ। আচ্ছা, তো এই ফাহিম আহমেদ স্যারের নামে, স্যাররা এনবিআর এর নাম শুনছেন? এনবিআর, জি স্যার। শুনছিলাম হ্যাঁ, স্যার। এনবিআর কি কাজ করে স্যার? এনবিআর এর কাজ কি? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, কেউ জানেন? মনে নাই স্যার। স্যার মনে নাই স্যার, শুনছি বাট মনে নাই। আচ্ছা, কি শুনছেন মানে ওরা কখন আসে, কি জন্য আসে? এনবিআর কাজ কি? এনবিআর কাজ ট্যাক্স কালেক্ট করা, রাজস্ব আদায় করা, বুঝছি। জি স্যার, এবার মনে পড়ছে স্যার। ট্যাক্স কালেক্ট করা। এই যে এখন রিসেন্টলি এনবিআর খুব আলোচনায় আছে, তাদের আন্দোলন আন্দোলন কিছু চলতেছে হয়তো, এই রিলেটেড কিছু নিউজ টিউজ আসে। তো ধরেন এই ফাহিম আহমেদ স্যারের নামে এনবিআর থেকে একটা অভিযোগ আসছে যে তিনি অনেক পরিমাণ ট্যাক্স ফ্রড করতেছে, মানে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এবং এই জন্য ওনার নামে একটা ইনভেস্টিগেশন টিম তারা গঠন করছে। তো ওনার এনআইডি বরাবর যতগুলো ব্যাংকে অ্যাকাউন্ট আছে সবগুলা ব্যাংকে একটা চিঠি পাঠানো হইলো যে এই ফাহিম আহমেদ ওনার নামে একটা সিরিয়াস অ্যালিগেশন আছে, সেটা হচ্ছে যে তার সে ঠিক মতো ট্যাক্স দিচ্ছে না বা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, হিউজ পরিমাণ ট্যাক্স গভর্নমেন্টকে ফ্রড করতেছে। তো আমরা ওনার ব্যাংক স্টেটমেন্ট চাই, এবং ওনার ব্যাংকের যত ১ বছরে বা ২ বছরে যত পরিমাণ লেনদেন হয়েছে, হ্যাঁ, কোত্থেকে টাকা আসছে, কোথায় টাকা গেছে, এই ইনফরমেশন গুলো আমাদের দরকার। আচ্ছা স্যাররা বলেন তো, ব্যাংকগুলো এখন কি করবে? ব্যাংকগুলো এখন কি করবে? স্যার প্রথমত তো অ্যাকাউন্ট গুলো সিজ করবে, করে মানে সেই অ্যাকাউন্ট সমস্ত ফ্রিজ করে অ্যাকাউন্টের ফেলবে, তাই না? ডিটেলস, হ্যাঁ, ফ্রিজ করে আচ্ছা, দিয়ে সেই অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস বের করবে, যে সমস্ত ট্রানজাকশন ডিটেলস, যে কত টাকা লেনদেন হয়েছে বা কেমন কি। তারপরে হ্যাঁ, সেটা তার হচ্ছে স্যালারি স্যালারি স্টেটমেন্টের সাথে করবে, আহ, নাকি চেক ক্রস করবে যে চেক করে এই দেখবে। হ্যাঁ, ক্রস চেক করবে। আচ্ছা, করার শেষে এইগুলো পরে পরবর্তীতে তার নামে যে সয় সম্পত্তি রয়েছে বা যে সকল অ্যাসেট রয়েছে, সে অ্যাসেটের একটা টোটাল ভ্যালু বের করবে, ভ্যালু ইভ্যালুয়েশন করে এই সমস্তগুলো আবার আরেকবার ক্রস চেক করবে, করে তারপরে তাকে ধরবে। মানে তারপরে তো এনবিআর কে দিবে, তাই না? রিপোর্টটা তো দিবে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো খুব সুন্দর একটা অ্যান্সার আমরা পাইলাম, বাট এইটা কিন্তু প্রাইভেসি ল এর এগেইনস্টে যায়, কথা বুঝছেন? আপনি যদি কোনো এই যে ধরেন এটা যদি এই ফাহিম আহমেদের অ্যাকাউন্টটা যদি সুইজারল্যান্ড কিংবা ইউরোপের কোনো একটা ব্যাংকে যদি হইতো, বা আমেরিকান কোনো একটা ব্যাংকে যদি টাকাটা থাকতো, এবং এনবিআর যদি এরকম সেম একটা ইমেল বা একটা চিঠি যদি ওদেরকে পাঠাইতো, এই লোকের নামে সিরিয়াস অ্যালিগেশন আসছে ট্যাক্সের, তারা আপনার মেইলের কোনো রিপ্লাইও দিত না। এটার রিজনটা কি? এটার রিজন কারণ হচ্ছে এই যে প্রাইভেসি। প্রাইভেসি, এক্স্যাক্টলি, প্রাইভেসি ইনফরমেশন ভায়োলেন্স। এক্স্যাক্টলি। বেসিক্যালি এক প্রাইভেসি ল আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে একজন মানুষের ফিনান্সিয়াল ডেটা প্রাইভেট ইনফরমেশন। তো সে যেটা করবে সেটা হচ্ছে যে আপনাকে ফোন দিবে, অথবা আপনাকে ইমেল দিবে, অথবা আপনার রিটেন কিংবা ভার্বাল কোনো একটা কনসেন্ট তাদের লাগবে। আদারওয়াইজ এই ধরনের ইনফরমেশন তারা ডিসিমিনেট করতে পারবে না, তারা আরেকজনকে কখনোই অ্যাক্সেস দিবে না। তার মানে কি, ও ফোন দিবে যে স্যার আপনার নামে তো এরকম একটা অভিযোগ আসছে, আমাদের কাছে একটা চিঠি আসছে আপনার স্টেটমেন্ট পাঠানোর জন্য, আমরা কি দিব? তখন আপনি বলবেন যে না না, এইগুলো দিয়েন না, দিয়েন না, সমস্যা হবে। এগুলো এগুলো পাঠায়েন না, প্রবলেম আছে। সে জীবনেও এই ইনফরমেশন, যত গভর্নমেন্ট এনকোয়ারি হোক না কেন, সে কিন্তু এটা পাস করবে না। বুঝতে পারছি?
তো বাংলাদেশে কি এরকম আইন কানুন আছে? কিছুই নাই। বাংলাদেশে যেকোনো গভর্নমেন্ট অথরিটি আপনার ব্যাংক বা প্রাইভেট কোম্পানিকে যদি এনকোয়ার করে, তারা কমপ্লাই করতে বাধ্য, মোরলেস। তাহলে এটা একটা এথিক্যাল ইস্যু হয়ে দাঁড়ালো না? হুম? জি স্যার। আচ্ছা, এইবার একটা প্রশ্ন করি। ধরেন ২ টা ব্যাংক। একটা ব্যাংক হচ্ছে এই ধরনের প্রাইভেসি প্রোটেকশন আপনাকে দিয়ে থাকে। আরেকটা ব্যাংক হচ্ছে টিপিক্যালি যে ব্যাংক মানে অর্থাৎ গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো এনকোয়ারি আসে তারা আর কিছু করে না, এত ঝামেলার মধ্যে যায় না। সিম্পলি ব্যাংক স্টেটমেন্টটা যেই অথরিটি চাচ্ছে সেটা দুদক হইতে পারে, সেটা এনবিআর হইতে পারে, হোয়াটএভার আম বডি অফ অথরিটি তাদেরকে দিয়ে দেয়। প্রশ্ন হচ্ছে যে আপনি কোথায় অ্যাকাউন্ট খুলবেন? পলাশ হোসেন স্যার, আপনি কই অ্যাকাউন্ট খুলবেন বলেন তো? এই ২ ধরনের ব্যাংকের মধ্যে? ইয়েস স্যার। হ্যাঁ, মানে কোন ধরনের ব্যাংক? আমি যে ২ টা ব্যাংক বললাম, একটা ব্যাংক হচ্ছে কাস্টমারকে প্রাইভেসি প্রোটেকশন দিচ্ছে, আরেকটা হচ্ছে অত পরিমাণ দিচ্ছে না। স্যার তো আমি মাত্র জয়েন করছি। ও আচ্ছা, মাত্র জন। যারা আমার সাথে ছিলেন তারা একটা একটা করে বলেন শুনি। হুম, যারা আমার সাথে ছিলেন। স্যার অ্যাকাউন্টই খুলবো না, যা কামামো সব জমি জমা সব করে রাখবো। সব বালিশের তলায় লুকিয়ে রাখবো হ্যাঁ, নাকি? ঠিক স্যার, আচ্ছা, ঠিক। ভালো সলিউশন। অন্য কেউ? স্যার ওই সলিউশনে ঝামেলা আছে স্যার। বাংলাদেশের বেশ কিছু আইন অনুযায়ী বা কারোর বাসায় যদি ক্যাশ টাকা বা ক্যাশ আর কি ক্যাশ অ্যামাউন্টের পরিমাণ যদি একটা আচ্ছা, লিমিট আমরা ক্রস করে। গল্পগুলো না করি। আগে আমার বলেন আপনি কই অ্যাকাউন্ট খুলবেন? এই ২ আমি ধরনের স্যার হচ্ছে ব্যাংকে। যে আমার ডাটা প্রাইভেসি প্রাইভেট রাখবে তার কাছে খুলবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। অন্য আরেকজন, অন্য কেউ একটু বলেন। অন্য কেউ একটু বলেন। স্যার যেখানে সিকিউরিটি বেশি থাকবে। ম্যাডামও হচ্ছে যেখানে প্রাইভেসি বেশি থাকবে। আরো অন্য কেউ? আরো ২-১ জন। আরো ২-১ জন। হুম। আরেকজন একটু বলেন যে স্যার আমি এখানে অ্যাকাউন্ট খুলবো। স্যার অবশ্যই যেখানে প্রাইভেসি ভালো ওখানেই। আচ্ছা, অবশ্যই যেখানে প্রাইভেসি ভালো। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনারা তো আপনাদের তো ট্যাক্স ফাঁকি দেওয়া বা ফ্রড করা বা এই ধরনের কোনো ইনটেনশন নাই। আপনার টেনশন কি? ওই যেখানে প্রাইভেসি একটু কম অর্থাৎ যেখানে গভর্নমেন্ট লেভেল থেকে ইনকোয়ারি করলে সে ওই সময়ই খালি দেয়। অন্য কাউকে তো আর দিচ্ছে না। হ্যাঁ? লাইক আমি randomly ওকে গিয়ে যদি বলি এই দিলরুবা খাতুনের স্টেটমেন্ট দেন, সেটা তো দিবে না। সেটা দিচ্ছে তো একেবারে ক্রিমিনাল ইনভেস্টিগেশন হচ্ছে একটা লোকের নামে। হ্যাঁ? অভিযোগ আছে। তারটাই তো ইনফরমেশন দিচ্ছে। তারপরেও কেন আপনারা হচ্ছে যে ওই ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন না? সবাই কেন ওই ১ম ধরনের ব্যাংকেই যেতে চাচ্ছেন? যেখানে প্রাইভেসি প্রোটেকশন দিচ্ছে? স্যার সিকিউরিটি পারপাস। হ্যাঁ, সিকিউরিটি পারপোজ। এইবার একটা জিনিস বলি। স্যার আমি র‍্যান্ডম পারসনদের জিজ্ঞেস করতেছি, রাইট? হ্যাঁ? র‍্যান্ডম। জি। আমি কিন্তু কোনো ইয়া না। কিন্তু অ্যান্সার গুলা সেমই আসতেছে। এখান থেকে যে জিনিসটা আমি আপনাদের নোটিফাই করব সেটা হচ্ছে মানুষের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে মানুষ প্রাইভেসি পছন্দ করে। বুঝতে পারছি? জি স্যার। একটা ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে মানুষ প্রাইভেসি পছন্দ করে। স্যার আমরা যখন ছোট ছিলাম, আমরা ভাই বোনরা একসাথে এক বিছানায় ঘুমাইতাম না, একসাথে লম্বা হয়ে এক রুমে থাকতাম না। পরবর্তীতে যখন বড় হই তখন কি হয়? আমাদের একটা আলাদা, আলাদা রুম লাগে। আমাদের একটা প্রাইভেট স্পেস লাগে। ঠিক না? তো জি স্যার। মানুষের একটা ন্যাচারাল অভ্যাস হচ্ছে যেকোনো, এটা তো আমি ব্যাংকের কথা বলছি। যেকোনো সার্ভিস, সেটা একটা অ্যাপস হইতে পারে, সেটা একটা ওয়েবসাইট হইতে পারে, বা কোনো প্রেজেন্ট একটু দিয়ে দেন। আচ্ছা, আপনি কাউকে একটু আইডিটা দিয়ে রাখেন, আমি দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ? তো আ যেকোনো অ্যাপসই বা যেকোনো ধরনের বিজনেসই যারাই আপনার ডেটার প্রোটেকশনটা দিবে, যারাই আপনাকে প্রাইভেসি এনশিওর করবে, স্বাভাবিকভাবেই তাদের কাস্টমারের সংখ্যা বেশি হবে। আর স্যার একটা বিজনেসে কাস্টমারের সংখ্যা বেশি হলে কি হবে? ওই বিজনেসটা কি হবে? স্যার বিজনেসে কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পেলে তো স্যার বিজনেস বাড়বে স্যার, প্রফিট স্বাভাবিক। বাড়বে। ভেরি গুড। বিজনেসে প্রফিট বাড়বে। তাহলে আমি যখন আপনাদের পড়াই আমি সবসময় কিন্তু প্রফিটের কথাটা বলি না? যে কোন জিনিসটায় বিজনেসের প্রফিটটা আসে, বেশি হয়। তাহলে কারণটা হচ্ছে আমাদের এথিক্সটা বজায় রাখলে কিন্তু আমরা এই যে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে আপনাদের কুইজের প্রশ্নটা ছিল যে এথিক্স কি বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ আনসার কিনা? সাবজেক্ট এটা।
ঠিক আছে? এথিক্স কিভাবে গুরুত্বপূর্ণ? কারণটা হচ্ছে এই এথিক্যাল ম্যানার্স গুলা যখন আপনি বজায় রাখবেন, মানুষ তখন আপনার ব্র্যান্ডটাকে ট্রাস্ট করবে। দে উইল সাবস্ক্রাইব, দে উইল বাই ইউর প্রোডাক্ট অর সার্ভিস এবং আল্টিমেটলি ওই বিজনেসটা আরো মোর অ্যান্ড মোর প্রফিট পাইতে একটা সময় মার্কেটের লিডিং পজিশনে চলে আসবে। এই জন্যই এথিক্সটা গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা তো এক ধরনের ইনফরমেশন গেল। এইবার আমরা দেখব হচ্ছে হেলথ ইনফরমেশন। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, স্যার এটা পড়ানোর আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে ভালো হতো, একটু পরে তো আজান দিবে। অ্যাটেন্ডেন্স নিয়ে নিব, তাইলে কিন্তু এর পরে আমি আর অ্যাটেন্ডেন্স নিব না। ঠিক আছে? এটার পরে যারা জয়েন করবে তাদের আর আমি অ্যাটেন্ডেন্স নিব না। এই কয়জনকেই আমি আজকে অ্যাটেন্ডেন্স দিব। জয় মজুমদার মনে হয় বলছিল, নাজিল আহমেদ, সুমন্ত মজুমদার, দিলরুবা খাতুন, স্যার উনি ওই রান্নাঘরে গেছে তো ওনার প্রেজেন্টটা দিয়ে দেন আমার ওয়াইফ। আচ্ছা সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মালিহা রাসুল, ইয়েস স্যার। ফাহিম আহমেদ, Yes, sir. কাজী সানিয়াত আহমেদ, Yes, sir. শাহাদাত হোসেন। স্যার উনি প্রথমে ছিল, উনি আচ্ছা অফিস আচ্ছা, থেকে বেরোইছে তো এই জন্য সমস্যা নেই। নেট। জামিল হোসেন, তাসনিম হাবিব, প্রেজেন্ট স্যার। মাসরুর রহমান মাহিন, রাফি ইসলাম ফারাজি, আবু সাইদ সানভি, প্রেজেন্ট স্যার। সুমি খাতুন, ইয়েস স্যার। রেজওয়ানুল হক রাতুল, ইয়েস স্যার। আজহারুল ইসলাম, মামুন হক, মেহেদি পারভেজ, নাজমুল হাসান, রিয়াদ হাসান, রিফাত হোসেন, অনিক সাহা, তসলিম ভুইয়া, মোহাম্মদ আল শাহরিয়া, Present, sir. মারুফ হোসেন, Present, sir. পলাশ মিয়া, প্রেজেন্ট স্যার। আজমির উদ্দিন আব্দুল্লাহ, ইয়েস স্যার। এস এম সাদমান দীপ্ত। ওকে, স্যার আমার প্রেজেন্টটা বাদ গেছে। আচ্ছা আচ্ছা, নাম কি স্যারের? মামুন হক। মামুন। ওকে, আর কারো প্রেজেন্ট বাদ গেছে এরকম? ঠিক আছে, এবার আসি হচ্ছে একটু হেলথ ইনফরমেশনে। স্যার আমাদের যত ধরনের আমরা ডায়াগনস্টিক সেন্টারে যখন যাই, টেস্ট করাই, টেস্টের রেজাল্ট পাই, যখন ডক্টরের কাছে ভিজিটে যাই, ডক্টর প্রেসক্রিপশন দেয়, সেখানে আমাদের ডায়াগনোসিস লেখা থাকে, আমাদের কি কি ওষুধ প্রেসক্রিপশনে থাকে, এগুলো সব প্রাইভেট ইনফরমেশন। বুঝতে পারছেন স্যাররা? এগুলো সব হচ্ছে জি প্রাইভেট স্যার। ইনফরমেশন। এইবার বলেন, এই প্রাইভেসি কি বাংলাদেশে মেনটেন হয়? হুম? না স্যার। না, কিছুই হয় না। এই ডাক্তারের চেম্বারটা থেকে এক পা বাইর করবেন, সাথে সাথেই কি হবে, ওই যে মার্কেট। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লোকেরা এসে, স্যার হ্যাঁ। আপনার প্রেসক্রিপশনের একটা ছবি তুলি, বা টিস করে একটা ছবি তুলে নিয়ে চলে যায়। এরকম করে না? জি স্যার। হ্যাঁ। তো এটার প্রবলেমটা হচ্ছে যে স্যার দেখেন, হ্যাঁ, আমি জানি যে আমার পার্সোনাল লাইফ নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। উনি মেইনলি হচ্ছে ওই ডক্টরের কমিশনের জন্য দেখে যে ওষুধ লিখলো কিনা। কিন্তু আমরা তো বিভিন্ন রিজনে ডক্টরের কাছে যাই, ঠিক না? আহ, বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই, এবং ডাক্তারের কাছে দেখা যাচ্ছে হয়তো আমার কোনো সিক্রেসি বা প্রাইভেসি ওরকম আমরা মেনটেন করতেছি না, আমরা খুলেই বলতেছি ওনাকে রোগের সমস্যা। কিন্তু এইটা তো আমি চাইবো না যে আরেকজনের মোবাইল ফোনে আমার এটা ডায়াগনোসিস, এটার ছবি, আমার নাম, আমার বয়স কত, এগুলো সহ থাকুক। চাইবো? হুম? এটা একটা না মানুষ, স্যার। হ্যাঁ, এটা একটা প্রাইভেসির লঙ্ঘন হইলো না? কিন্তু দেখেন এটার জন্য কোনো
এফেক্টই নাই। মানে হেলথ রিলেটেড ইনফরমেশন যে প্রাইভেট ইনফরমেশন এই সেন্সই কারো নাই। তো এই জন্যই বললাম যে আসলে বাংলাদেশে এই অধিকাংশ এই অ্যাক্ট ট্যাক্ট অনেক কিছু আছে, এগুলো বাংলাদেশে অ্যাপ্লিকেবল না। এগুলো বাংলাদেশে খুব একটা অ্যাপ্লিকেবল না। তো হেলথ ইনফরমেশন রিলেটেড আপনাদের একটা স্টোরি বলি। সেটা হচ্ছে যে ট্রাম্পের আগের সরকারের সময়, এই 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 টার্ম না, এর আগের টার্মে ওনার মিডিয়ারিতে একটা খুব হিস্টোরিক ইভেন্ট হয়েছিল যে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট সাউথ কোরিয়া ভিজিটে গেছিল। আপনারা কি নিউজটা দেখছিলেন? নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? কে বলতে পারবেন? কিং জং হ্যাঁ, কিম জং উন। তো কিম জং উন সাউথ কোরিয়াতে ভিজিটে গেছিল, এবং সে যখন সাউথ কোরিয়াতে ভিজিটে যায় তখন সে নর্থ কোরিয়াতে তার নিজস্ব ব্যবহারের জন্য একটা ল্যাট্রিন সাথে করে নিয়ে গেছিল। যেই কয়দিন সে সাউথ কোরিয়া ছিল সে এই ল্যাট্রিনেই ওয়াশরুম করতো, এবং যখন সে আবার ফেরত গেছে তার দেশে ওই ওয়াশরুম গুলা, ওই পায়খানা প্রস্রাব যাই হোক না কেন, সেটা সে প্যাকেট করে আবার নর্থ কোরিয়া ফেরত নিয়ে গেছে। এটার রিজনটা কি? ডিএনএ প্রাইভেসি। হ্যাঁ, মানে হেলথ ইনফরমেশন প্রাইভেসি, ঠিক না? কারণ আমরাও কিন্তু আমরা জানি যে মানুষের যে এক্সপ্রেশন গুলা থাকে সেই এক্সপ্রেশনে প্রচুর পরিমাণ হেলথ রিলেটেড ইনফরমেশন থাকে। আপনার শরীরের বর্তমান অবস্থা কি, আপনি আহ, সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন, কোন কি কি অসুখ আপনার বর্তমানে আছে, এগুলা কিন্তু আমরাও ইউরিন টেস্ট বা এগুলা দেই না ডায়াগনস্টিক্সে অনেক সময়। সো এই ইনফরমেশন গুলো যাতে আমেরিকার গোয়েন্দা হোক বা সাউথ কোরিয়ার গোয়েন্দা হোক তারা যাতে ইনফরমেশন গুলা না পায়, এই জন্য সে তার এই পায়খানা প্রস্রাব সব সাথে করে আবার নর্থ কোরিয়া চলে গেছে। বুঝতে পারছি? সো মানুষের হেলথ রিলেটেড ইনফরমেশন কিন্তু প্রাইভেট ইনফরমেশন। ওকে। চিলড্রেন্স পার্সোনাল ডাটা, বাচ্চাদের বাবুদের ইনফরমেশন, এগুলো হচ্ছে প্রাইভেট ইনফরমেশন। বুঝতে পারছি? টিনেজার, টিনেজার বুঝেন স্যাররা? টিনেজার, টিনেজার কারা কারা বলেন তো? 13 বছর থেকে 18 বছরের মধ্যে যারা তারা আর মানে কি। টিন টিন টিন, হ্যাঁ, হ্যাঁ 13 14 15, এই টিন টিন যাদের নাম্বার তারা হচ্ছে টিনেজার। তো প্রি টিন এবং এই টিনেজার তাদের ইনফরমেশন সম্পূর্ণরূপে প্রাইভেট। তার মানে একটা বাচ্চার নাম, সে কোন স্কুলে পড়ে, তার বয়স কত, তার ডেট অফ বার্থ কত, অথবা আম, মনে করেন যে তার অ্যাড্রেস কোথায়, সে কোন লোকেশনে আছে, এই সমস্ত ইনফরমেশন গুলা কিন্তু প্রাইভেট ইনফরমেশন। বাচ্চারাও কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটস, বিভিন্ন গেমস এগুলায় লগ ইন করে। তাদেরও কিন্তু ইমেল আইডি থাকে। বাট সেইসব ইমেল আইডি থেকে বা সেইসব গেমস থেকে ইনফরমেশন কালেক্ট করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে তাদের ইনফরমেশন প্যারেন্টাল কনসেন্ট ছাড়া নেওয়ার কোনো সিস্টেম নেই। বুঝতে পারছেন? হুম। যেমন এই জি যে স্যার। এখন এখন বাচ্চারা অ্যানিম বা কে পপ বা এগুলা রিলেটেড অনেক ওয়েবসাইট কিন্তু চালায়। হুম। তো এইসব ওয়েবসাইট থেকে যখন ডেটা কালেক্ট করা হবে তখন খুব সাবধানে কালেক্ট করতে হবে, কারণ কোনো বাচ্চার ইনফরমেশন প্যারেন্টাল কনসেন্ট ছাড়া নেওয়ার নিয়ম নাই। আচ্ছা, আম, আজান তো দিয়ে দিচ্ছে, আমরা 15 মিনিটের জন্য একটু ব্রেক নিব। নামাজের পরে আমরা 7টা 10 থেকে আবার কথা বলা শুরু করবো, ঠিক আছে? 7টা 10 আবার আমি কথা বলা শুরু করবো। ওকে। ওকে স্যার। ওকে স্যার। স্যার লিঙ্ক কি এটাই থাকবে? জি স্যার। এটা কতক্ষণ থাকে দেখি, না থাকলে আমি আবার ক্লাসরুমে নতুন দিব, ঠিক আছে? ওকে স্যার। জয় মজুমদার, আমি রেকর্ড এটা অন করে রাখতেছি, এই লিঙ্কেই থাকতেছে। জাস্ট ইন কেস যদি অফ হয়ে যায় আমি নতুন লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই।
হ্যালো, শুনতে পাচ্ছেন স্যাররা? জি স্যার, শুনতে পাচ্ছি। একটু বলে দেন তো যে আবার ক্লাস শুরু হয়েছে, যাতে আসে। আপনাদের যদি কোনো গ্রুপ চ্যাট থাকে একটু জানাই দেন যে ক্লাস আবার শুরু হচ্ছে। ওকে, তারপরে আসি হচ্ছে প্রাইভেট ইনফরমেশন আর কি ধরনের আছে? ইলেকট্রনিক সার্ভেলেন্স। ইলেকট্রনিক সার্ভেলেন্স বলতে কি বোঝায় কেউ বলতে পারবেন? ইলেকট্রনিক সার্ভেলেন্স? সিসি ক্যামেরা। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমাদের যে সিসিটিভির ফুটেজ গুলা থাকে সেগুলোও কিন্তু আমাদের প্রাইভেট ইনফরমেশন। তার মানে আরেকজন কারো ফেস আমরা উইদাউট দেয়ার কনসেন্ট আমরা কোনো মিডিয়া বা কোনো জায়গায় পাবলিশ করতে পারবো না। বুঝতে পারছি? এটা একটা স্পেশাল পারপাসে নেওয়া হয়। এই সার্ভেলেন্স যেমন একটু চিন্তা করে দেখেন তো স্যার। ধরেন আপনার বাসার ঠিক উল্টা পাশে একটা সিসিটিভি ক্যামেরা সেটআপ করা। এই ক্যামেরাটাতে আপনি কখন বাসায় যান, কখন আসেন, আপনার বাসায় কারা, কারা ভিজিট করে এগুলো সব রেকর্ড হচ্ছে না? হুম? চিন্তা করে দেখেন তো স্যাররা। জি। হ্যাঁ, তাহলে এটা আমার একটা প্রাইভেসির লঙ্ঘন না? হ্যাঁ, স্পেশালি চিন্তা করেন আমাদের যারা আমরা ফিমেল স্টুডেন্ট আমরা যারা আছি। হ্যাঁ, অনেকেই দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে বাসা বা এখানে একা, একা থাকতেছে বা হয়তো কোনো হোস্টেল বা কোনো ফ্ল্যাটে থাকে। তো তাদের এটা একটা বিশাল সিকিউরিটি রিস্ক না? সে কখন যাচ্ছে, কখন আসতেছে। হ্যাঁ? একটা বেশ কিছু ইনসিডেন্ট কিন্তু হইতে পারে এই ইলেকট্রনিক সার্ভেইলেন্স এর মাধ্যমে। তাহলে এই রিলেটেড কোনো বা আইন বা কোনো ধরনের কিছু কি আছে বাংলাদেশে? হুম? চিন্তা করে দেখছেন এই ব্যাপারটা কখনো? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ। তার মানে এই রিলেটেড নিশ্চয়ই কোনো একটা ফ্রেমওয়ার্ক আমাদের দরকার যাতে কারণ দেখেন সিসিটিভি ফুট এটা তো সেটআপ করবেই, সবাই করবে নিজেদের সিকিউরিটির জন্যই করবে। কিন্তু এটার মাধ্যমে যে আরেকজনের আপনার ফেস অথবা আরেকজনের যে সবকিছু ডিটেক্ট হচ্ছে এই রিলেটেড তো কিছু আইন থাকা দরকার। তো এখানে আমেরিকান বিভিন্ন আইন কানুন দেওয়া আছে স্পেশালি রিলেটেড টু প্রাইভেসি। তো এগুলা যেহেতু বাংলাদেশে অ্যাপ্লিকেবল না সো আমরা এগুলো আপাতত স্কিপ করে যাচ্ছি। আসেন ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস এটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তো ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস বলতে যেটা বোঝায় যে স্যার মানুষের যতই প্রাইভেট ইনফরমেশন থাকুক না কেন এই যে এখন বর্তমানে যে ডিজিটাল ওয়ার্ল্ড হ্যাঁ ডেটা মানেই হচ্ছে মানি। বুঝতে পারছি স্যাররা? যেই কোম্পানি যত বেশি ডেটা নিয়ে কাজ করবে সেই কোম্পানি তত বেশি সাকসেসফুল হবে। কারণ এখন বর্তমানে চিন্তা করেন যে আমাদের যে ডেটা অ্যানালিটিক্সটা কত কাজে ইউজ হয়। মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, প্রোডাক্ট প্রমোশন, ব্র্যান্ড প্রমোশন এই যে এত বিজনেস মানে ইন্টেলিজেন্সের কাজগুলো এগুলো কিন্তু সব ডেটা সেন্ট্রিক ঠিক না স্যাররা? এবং প্রত্যেকটা বড় বড় কোম্পানি কিন্তু ডেটা কালেক্ট করে। ফেসবুক বলেন, গুগল বলেন, মাইক্রোসফট বলেন সবার কাছে হিউজ পরিমাণ ডেটা আছে। এই যে আমরা বর্তমান সময়ে যে এআই এর একটা বুম চলতেছে, এআই বেসড কোম্পানিগুলা তাদের কাজই হচ্ছে ডেটা কালেক্ট করা এবং সেগুলো অ্যানালাইসিস করে নতুন নতুন অ্যাপস বানানো। তার মানে যেটা আসতেছে যে সেটা হচ্ছে আপনার যতই ইনফরমেশন প্রাইভেট থাকুক না কেন ডেটা আপনাকে শেয়ার করতেই হবে এবং ডেটা কালেকশন করতেই হবে। হ্যাঁ, কাস্টমার থেকে ডেটা তাদের প্রাইভেট ইনফরমেশন, তাদের নাম, বয়স, তাদের চেহারা, হ্যাঁ, ফটোস-টোটোস এইসব রিলেটেড। তারপর তাদের চয়েসেস, তাদের পছন্দ অপছন্দ এইগুলা কিন্তু অনলাইন অ্যাক্টিভিটি এগুলা আমাদের ট্র্যাক করা লাগবেই। কিন্তু এই ইনফরমেশনের কালেকশনটা একটা ফেয়ার ওয়েতে হইতে হবে। যাতে কি হয় ইউজারের প্রাইভেসিটাও নষ্ট না হয় প্লাস আমার বিজনেসেও যাতে আমি আগায় যেতে পারি। কথাটা কি স্যাররা বুঝতে পারছেন যে ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস বলতে কি বোঝায়? তার মানে এমন কিছু অ্যাক্টিভিটি বা এমন কিছু প্র্যাকটিস যার মাধ্যমে আমি ফেয়ারলি ইউজার থেকে ডাটা কালেক্ট করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। তো আপনাদের বইয়ের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের
যেই কিছু ডিরেক্টিভ, হ্যাঁ, আপনাদের এখানে দেওয়া আছে, যেটা 1995 সালে ইউরোপিয়ান ইউনিয়ন এস্টাবলিশ করে রাখছে। দেখেন স্যার, 1995 সালে কিন্তু স্বয়ং ইউরোপেও এত পরিমাণ মানুষ ইন্টারনেট ইউজ করতো না। অথচ তাদের সেন্সটা কিন্তু ওই ওই সময় থেকেই ছিল যে না, ইউজার থেকে যখন ডেটা কালেক্ট করবে একটা সার্টেন কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। তো আমরা এই ডিরেক্টিভ গুলাই এখন একটা একটা করে পড়বো, রিডিং পড়বো, এবং আমি একটু একটু করে এক্সপ্লেন করবো। স্যাররা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? এই যে জি স্যার। the following list summarizes the basic tenets of this directive. আচ্ছা, এবার তাহলে একজন একজন করে পড়েন, নোটিশ থেকে একজন পড়েন, একটু রিডিং পড়েন। কোনো সমস্যা নেই, এটার আমি হেল্প করব। আটকে গেলেও আমি হেল্প করব, একটু রিডিং পড়েন। আমাদের আস্তে আস্তে ইংলিশটা একটু ডেভেলপ করতে হবে স্যার। কেউ একজন একটু রিডিং পড়েন, ভুল হলেও কোনো সমস্যা নেই। হ্যালো, কেউ একজন একটু পড়েন। শুনতে পাচ্ছেন নাকি আবার নেট চলে গেল? স্যার শুনতে তো পাচ্ছি, কিন্তু আমার হ্যাঁ, রুমে মানুষ আছে, এজন্য কেউ একজন, ফ- কেউ একজন, অন্য কেউ পড়েন। পড়তে তো কোনো সমস্যা নেই, একটু রিডিং পড়বেন দেখে দেখে খালি। হুম, কারণ এটা আমি সব ক্লাসেই রিডিং পড়াই, আপনাদের ক্লাসেও পড়াবো, এটার কোনো ব্যত্যয় হবে না। কে পড়বেন? আবু আবু সায়েদ স্যার পড়েন। স্যার আমি নামাজ থেকে বাসায় যাচ্ছি তো দেরি হয়ে গেছে। তাহলে দিলরুবা খাতুন পড়েন। স্যার এটা কি ক্লাসরুমে আছে নাকি আপনি এই যে দেখে আমার, নিতে? এই যে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, জি জাস্ট একটু স্যার। রিডিং পড়েন নোটিশ থেকে। Sir, notice an individual has the right to know if his or her personal data is being collected, and any data must be collected for clearly ক্লিয়ারলি স্টেটেড লেজিটিমেট stated. পারপাসেস। This. ক্লিয়ারলি স্টেটেড লেজিটিমেট পারপাস। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তাহলে এখানে কি বললো স্যার? আপনি যখনই আপনার ওয়েবসাইটের থ্রু হোক, অ্যাপসের থ্রু হোক, কি আপনার অর্গানাইজেশনের আপনি একটা ফর্মের মাধ্যমে নেন, যখনই ইউজার থেকে ডাটা নিবেন তাকে অবশ্যই কি ডাটা নিচ্ছেন, কেন ডাটা নিচ্ছেন, এই জিনিসগুলা জানাইতে হবে, নোটিস করতে হবে। আচ্ছা স্যার, আমরা যখন বিভিন্ন অ্যাপস ট্যাপস ইউজ করি, এরকম একটা নোটিফিকেশন আসে না যে দিস অ্যাপ ইউজেস ইউর লোকেশন, মাইক্রোফোন, এরকম এরকম বিভিন্ন লোকেশন নোটিফিকেশন আসে না মোবাইলে? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটাই ওরা অনুসরণ করতেছে। তার মানে কি, একটা ইন্ডিভিজুয়ালের জানার অধিকার আছে যে তার ইনফরমেশনটা, কোন কোন ইনফরমেশন কালেক্ট করতেছে এক, আর দুই নাম্বার হচ্ছে এই ইনফরমেশনগুলো দিয়ে করবেটা কি, এই জিনিসগুলো অবশ্যই ইউজারকে জানাই দিতে হবে, নোটিস। এবার চয়েস, অন্য কেউ একজন পড়েন চয়েস, এই পার্টটুকু ওকে স্যার, আমি পড়ি। পড়েন। Choice. An individual has the right to elect not to have his or her personal data collected. থ্যাংক ইউ স্যার। কালেক্ট মানে কি? সরি, চয়েসটা অর্থ কি? তার মানে হচ্ছে এই যে আপনি আহ, একটা বাটন থাকে না, অ্যালাউ, অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস, নট অ্যালাউড, এরকম অপশন থাকে না? জি স্যার। ধরেন কোনো একটা অ্যাপস আপনার মাইক্রোফোন ইউজ করতে চায়, আপনি বললেন যে না না, সবসময় তোমার মাইক্রোফোন ইউজ করা দরকার কি, আমি যখন ইউজ করব তখন। হ্যাঁ, কিছু কিছু অ্যাপস থাকে, যেমন কথার কথা পাঠাও বা উবার, এগুলো কিন্তু লোকেশন অ্যাক্সেস ছাড়া চলে না। তো ওর তো সারাক্ষণ 24 ঘন্টা আপনার লোকেশন অ্যাক্সেসের দরকার নেই, যখন আমি উবার ডাকবো তখন নিলেই হবে। তো আমার এরকম একটা চয়েস থাকতে হবে। হ্যাঁ, এবং এই চয়েসটা দিয়ে, বা মনে করেন আপনি আগে এক সময় অ্যালাউ দিছিলেন, এখন ডিনাই করে দিবেন, এরকম অবশ্যই ইউজারের একটা চয়েস থাকতে হবে যে সে তার পার্সোনাল ডেটা বা প্রাইভেট ডেটা কখন শেয়ার করতে চায়, আদৌ শেয়ার করতে চায় কিনা, এই এরকম একটা চয়েস অবশ্যই ইউজারের থাকতে হবে।
তারপরের পার্টটা একজন বলেন, ইউজ। কেউ একজন, ইউজ। Use an individual has the right to know how personal data will be used and the right to restrict its use. তো এটার আলোচনা আগেই হয়ে গেছে কিছুটা, যে আমার পার্সোনাল ডেটা কিভাবে ইউজ হচ্ছে, কারণ ওই যে বললো না, ক্লিয়ারলি স্টেটেড লেজিটিমেট পারপাস, আইনসঙ্গত, হ্যাঁ, অপ্রাসঙ্গিক কোনো কারণে আমার পার্সোনাল ডেটা ইউজ করা যাবে না। আইনসঙ্গত কোনো কারণে আমার পার্সোনাল ডেটা ইউজ করা যায়, আর আমি একবার অ্যাক্সেস দিছি, তারপরে আমি চাইলে কোনো সময় ডিনাই করে দিতে পারবো। এটা মোটামুটি আগে আলোচনা হয়ে গেছে। সিকিউরিটি, অন্য কেউ একজন বলেন যারা পড়েন নাই আগে, কেউ একজন বলেন। জাস্ট রিডিং, কোনো রাইট রং নাই, জাস্ট রিডিং। হুম, কারো পড়ার ইচ্ছা নেই? বা আগে যারা পড়ছেন তারাই বলেন। সিকিউরিটি। Security organization must implement appropriate technical and organization measures to protect personal data, and the individual has to the right to know what these measures ওকে, are. ওকে, আচ্ছা, এই জিনিসটা এবার আমি আপনাদের একটু বোঝাই। আপনি ইউজার থেকে ডেটা কালেক্ট করলেন, এখন এই ডেটার প্রোটেকশনের দায়িত্ব আপনার। তার মানে আমরা ধরেন কোনো কাজে, আমি কোনো একটা ওয়েবসাইটে আমার ক্রেডিট কার্ডের ক্রেডিট কার্ডটা অ্যাড করলাম, আমার ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিলাম। তো এখন ওই ওয়েবসাইটের দায়িত্ব হচ্ছে আমার এই ক্রেডিট কার্ডের ইনফরমেশনটাকে রক্ষা করা, সুরক্ষা দেওয়া, প্রোটেকশন দেওয়া, এবং এটার জন্য নেসেসারি স্টেপস কি কি থাকবে এটাও আমাকে জানাইতে হবে। হ্যাঁ, যে আমি এটা ক্লাউডে আপলোড করে রাখছি যাতে এটা একটা ব্যাকআপ থাকে। তারপর আপনার ডেটাটা সিকিউর করার জন্য আমরা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করছি, নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট আমরা ডেপ্লয় করছি, যাতে কোনো হ্যাকিং বা এই ধরনের কোনো এক্সপোজার না হয়, বা ইত্যাদি ইত্যাদি। মোট কথা হচ্ছে অর্গানাইজেশন অবশ্যই তাদেরকে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক্যাল এন্ড অর্গানাইজেশন মেজার্স, ঠিক আছে, যে টেকনিক্যাল মেজারমেন্ট নিতে হবে যাতে কি হয়, ইউজারের ডেটাটা সিকিউর থাকে। ইউজারের ডেটাটা আমি একজনকে দিলাম, তারপরে তারপরে ওর থেকে আবার হ্যাক হয়ে গেল, ওর থেকে এক্সপোজড হয়ে গেল, এরকম যাতে না হয়, এটা অবশ্যই অর্গানাইজেশনকে বা একটা বিজনেসকে মেনটেন করতে হবে। কারেকশন, কেউ একজন পড়েন কারেকশন। The correction. An individual has the right. পড়েন পড়েন। An An individual individual has the right to challenge the accuracy of the data and to prove correct data. প্রোভাইড কারেক্টেড ডাটা। আচ্ছা, এটার মানে কি, যে ধরেন কোনো কারণে সার্ভারে আমার একটা ইনফরমেশন ভুল আপলোড হয়েছে, তো সেই ইনফরমেশনটা যাতে আমি আবার রিভাইজ করতে পারি, আবার যাতে চেঞ্জ করতে পারি। তাহলে এটার উদাহরণ কি, আমাদের এনআইডি কার্ডগুলা। হুম, চিন্তা করে দেখেন, আমরা যখন এনআইডি কার্ডের জন্য যাই, তখন এই যারা কম্পিউটার অপারেটর থাকে, এদেরকে বলি, ভাই ভাই প্লিজ ভাই, হ্যাঁ, তোমার পায়ে পড়ি, বানান টানান ভুল করো না, বাবার নাম ভুল লেখো না, জন্মস্থান ভুল লেখো না, জন্ম তারিখ ভুল লেখো না, তারপরেও বেটারা ভুল করে, ঠিক না? আপনাদের এরকম ভুল হয়েছে কারো? স্যার, এত আমার জন্ম নিবন্ধনে ভুল হয়েছে। এই তো, মানে এতবার বলার পরেও এই লোকগুলা কিন্তু মানে ঠিকই একটা ভুল করে বসে। সো এরকম একটা অপশন থাকতে হবে যাতে আমি কি করতে পারি, এডিট করতে পারি, কারেক্ট করে দিতে পারি, কারো যাতে ভুল ইনফরমেশন থাকলে সেই ইনফরমেশনটা যাতে আবার ঠিক করা যায়। স্যার, যদিও এমন এটা এমন হ্যারাস অনেক। হুম কি হুম, আমাদের বাংলাদেশের সফটওয়্যার গুলো আসলে আমি জানি না কিভাবে বানায়, কারা বানায় সেটাও বুঝি না। এখানে ওরা এডিট অপশন রাখে না। আপনি রাখে যখন না। ডেটাটা ভুল হয়ে যায়, আপনাকে আবার ফার্দার আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়। হ্যাঁ, সেটাই সেটাই। সো আসলে আমাদের বাংলাদেশের প্রসেসটা খুব হ্যারাসমেন্ট। হ্যাঁ, অনেক টাকা টুকা লাগে, এগুলো আমার মনে হয় ইচ্ছা করেই করে। হ্যাঁ, যে তুই অ্যাপ্লিকেশন যখন করবেন, আপনার 10টা দরজা ঘুরাবে, তখন আপনি দেখবেন হায় হায়, এটা এত করার তো আমার সময় নাই, এটা 2000 টাকা দিয়েই কাজ হয়ে যাক। আমার মনে হয় ইচ্ছা করে এই কাজগুলা করে। তাহলে বুঝছেন স্যাররা কারেকশন ব্যাপারটা, জি, এনফোর্সমেন্ট।
হ্যাঁ, লাস্ট পয়েন্ট একজন পড়েন, এনফোর্সমেন্ট। Okay, enforcement. An individual has the right to seek legal relief through appropriate channel to protect privacy rights. ওকে, তাহলে এখন কোনো অর্গানাইজেশনের মাধ্যমে আমার প্রাইভেসি রাইটস যদি লঙ্ঘন হয়, ঠিক আছে? এটা যদি আমার প্রাইভেসি রাইটসটা যদি কেউ ডিসঅনার করে, তাহলে আমি লিগ্যাল চ্যানেলে তার এগেইনস্ট আমি একটা ল সুটে যেতে পারবো। বুঝতে পারছি? তার মানে আমি তার নামে মামলা করতে পারবো, সোজা কথা। আমি একটা লিগ্যাল অ্যাকশন নিতে পারবো এগেইনস্ট দ্যাট অর্গানাইজেশন অর কোম্পানি অর ওয়েবসাইট অর অ্যাপস। সো এনফোর্সমেন্ট, তার মানে প্রাইভেসি ল যদি কেউ ভঙ্গ করে দেশের, তাহলে সেই দেশের আইন অনুসারে আমি একটা ব্যবস্থা নিতে পারবো। তো এই জিনিসগুলাই হচ্ছে মূলত ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের আন্ডারে যত কান্ট্রি থাকবে এবং ওই কান্ট্রির যত বিজনেস থাকবে, তাদের প্রতি ডিরেক্টিভ হচ্ছে এই কতগুলা পয়েন্ট। প্রশ্ন হলো, আমি কি পরীক্ষায় বলবো যে ইউরোপিয়ান ইউনিয়নের এই ডিরেক্টিভ গুলা ঝাড়ায় মুখস্থ লেখো? হ্যাঁ, মিড টার্ম তো দিছেন, পরীক্ষার প্রশ্ন কি এরকম আসে? হুম? না স্যার। না, আসে না। আমি আপনাদের বারবারই বলছি, আপনারা এটা মিড টার্মে মোটামুটি দেখছেনও, যে মুখস্থ করে আসলে লাভ নাই। ঠিক আছে? কারণ আমি প্রশ্নগুলা ওইভাবেই দেই, কারণ মুখস্থ। আলটিমেটলি স্যার দেখা গেল যে আসলে চ্যাট জিপিটিও তখন কাজে আসবে না। হ্যাঁ, কাজে আসবে না, কারণ আমার লাভ নাই। আমি চাই আপনাদের এথিক্সটা ডেভেলপ হোক, আপনারা রাইট এন্ড রং ডিফারেন্সিয়েট করতে শিখেন এবং এগুলো একটা প্রফেশনাল লাইফে একটা গাইডলাইন হিসেবে কাজ করুক। আমার তো এখানে নাম্বার দিয়ে ইম্পর্টেন্ট না। ঠিক আছে? নাম্বার বলতে গেলে আমি সত্যি কথা বলি, আপনাদের যাদের ইংরেজি ভালো তারাই ভালো করবেন, যাদের ইংরেজি খুব একটা ভালো না তারা খারাপ করবেন। কিন্তু এটার আল্টেরিয়র যেই টার্গেটটা, সেটা হচ্ছে যে আপনার সেন্সটা ডেভেলপ করা। কারণ আমরাই কিন্তু একসময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, আমরাই একসময় মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হব। আমাদের হাতে মানুষের ডেটা চলে আসবে, এটার মিউজ ইউজ কিন্তু আমরাই করতে পারবো। বুঝতে পারছি স্যাররা? ওই সময়টায় আপনি যাতে রাইট প্রফেশনাল ডিসিশন নেন, যাতে আপনার বিজনেসটাও ভালো হয়, প্লাস আপনার কাস্টমারও চিটেড ফিল না করে। তো এরকম আমরা কতগুলা জিনিস দেখবো, একটু পরেই দেখবো। তো কথার কথা, আমি যদি আপনাকে এখন বলি যে আপনি একজন অ্যাপস ডেভেলপার এবং আপনার অ্যাপসে অনেক ধরনের মানুষ প্রাইভেট ইনফরমেশন শেয়ার করে, তো কিভাবে তাদের থেকে আহ, এমন ভাবে ডেটা কালেক্ট করবেন যাতে তাদেরও প্রাইভেসি থাকে, আপনারও বিজনেস লাভবান হয়? স্যার, আলটিমেটলি অ্যান্সার কিন্তু এগুলাই, ঠিক না? আলটিমেটলি অ্যান্সার এগুলাই, কিন্তু এখন যদি কেউ এইভাবে লেখে, নোটিস অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট, ইউজ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট, তাহলে কি এটাকে অ্যান্সার হবে? স্যার আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। কোয়েশ্চেনটা হচ্ছে যে কি স্যার, আমরা যে আনসার গুলো দিব সেগুলো হচ্ছে কি আপনি প্রশ্নের যেভাবে দিবেন ওটার উপর বেস করে দিব? হ্যাঁ, মনে করেন যে একটা, আমি বললাম যে আপনি অ্যাপস ডেভেলপার, ঠিক না? আপনি কিভাবে ডেটা কালেক্ট করবেন? এখন আপনি বলবেন যে আমি তাদেরকে একটা নোটিশ দিব। তারপরে আমি তাদের একটা চয়েস দিব যাতে তারা অ্যালাউ অ্যাক্সেস অথবা ডোন্ট অ্যালাউ অ্যাক্সেস এরকম একটা অপশন দিতে পারে। এইভাবে লিখবেন, তাই না? এখন কেউ যদি এটুকু অংশ একে ঝাড়ায় মুখস্থ করে যায় যে এটা স্যার বলছে পরীক্ষায় আসবে, একে ঠাস মেরে লিখে দিব। তাহলে কি ওই প্রশ্নের উত্তর কি এটা হয়? বলেন তো স্যাররা? না স্যার, এটা তো হয় হবে না। না। এটাতেই এটা ডিফারেন্ট একটা ইয়া থেকে আসতেছে। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু উত্তর এইটাই। কিন্তু এটা অন্যভাবে লিখতে হবে। এটা জাস্ট খেলে আপনি রিডিং পড়ে একটু মাথায় নিয়ে যাবেন। এখানে ৫ টা পয়েন্ট আছে, আপনি ৪ টা লিখতে পারবেন। কোনো সমস্যা নেই। আপনার খাতা দেখলেই বুঝবেন। আমি ভলিউমকে গুরুত্ব দেই না। এক্সট্রা পেজ ৩ টা লাগাইলেই যে বেশি মার্ক পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। ইররিলেভেন্ট লেখা লিখবেন, পাবেন 0। আর পয়েন্টের কাছে ধার দিয়ে গেলেও মোটামুটি ফুল মার্ক বা ৪-৫ মার্ক চলে আসে। এটা খাতা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এইবার আর কি আছে দেখি একটু। এগুলো আমরা পড়বো না, হ্যাঁ? এই যে অ্যাক্ট এগুলা কিছুই পড়বো না, এগুলো আমেরিকান থিং। তো আমরা একটু দেখবো যে কিছু এথিক্যাল ইস্যু রিলেটেড টু প্রাইভেসি বা এই ধরনের কিছু ইস্যু আমি আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব। প্রথম যে এথিক্যাল ইস্যুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা ব্রিচ। তো ডেটা ব্রিচ বলতে বোঝায়, এটা নিয়ে একটু আগেও আলোচনা করছি, যে ধরেন সামহাও আমি কথার কথা আমি দারাজে আমার ভিসা বা ক্রেডিট কার্ড ইনফরমেশন এগুলা অ্যাড করছিলাম। তো এখন মনে করেন যে জয় মজুমদার, তো স্যার হচ্ছে দারাজের একজন নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, এবং ওনার টিম ওনাকে রাত 11:30টার সময় ফোন দিয়ে বলল যে স্যার একটা সমস্যা হয়ে গেছে। বলি, কি সমস্যা? বলে, স্যার আমাদের তো প্রায়
দশ লক্ষ পরিমাণ ইউজারের ক্রেডিট কার্ড ইনফরমেশন আনঅথরাইজড অ্যাক্সেস হয়ে গেছে, সামহাউ এক্সপোজড হয়ে গেছে। বুঝতে পারছেন গল্পটা? হ্যালো, হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, মানে ওনাকে ফোন দিয়ে জানানো হচ্ছে যে স্যার, আমাদের একটা হিউজ পরিমাণ ডেটা ব্রিচ হয়েছে, প্রায় 10 লক্ষ ইউজারের ডাটা চুরি হয়ে গেছে। ঠিক আছে, মানে তাদের ইনফরমেশন আরেকজন পেয়ে গেছে। এবার আমাকে আমরা একটা গল্প আলোচনা করব। প্রশ্ন হচ্ছে যে জয় মজুমদার স্যার ইউজারদেরকে জানাবে কিনা যে ক্রেডিট কার্ডের ইনফরমেশন চুরি হয়েছে। বলেন তো দেখি, স্যারদের কি আইডিয়া আসে মাথায়? স্যার জানাবো স্যার। জানাবো, কেন জানাবো স্যার? স্যার না হলে তো আমি এটার মানে যে ব্রিজটা হয়েছে সেটা ঠেকাতে পারবো না। ডাটাগুলো প্রোটেক্ট করার জন্য তো আগে জানাইতে হবে যে আমার একটা ডাটা ব্রিজ হয়েছে। আচ্ছা আচ্ছা, অন্য কেউ, অন্য কোনো আইডিয়া? আর কারো কোনো মাথায় কোনো আইডিয়া? জাস্ট আলোচনা, আমরা তো নাম্বার দিচ্ছি না, যা মনে আসে তাই বলতে পারেন। স্যার কোয়েশ্চেনটা কি আবার জানতে পারি? কোশ্চেনটা হচ্ছে যে আপনার কোনো একটা কোম্পানিতে বেশ অনেকগুলা মানুষের আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন ইয়ে হয়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে। ঠিক আছে, আনঅথরাইজ অ্যাক্সেস পেয়ে গেছে কেউ একজন। হুম। এখন এটা আপাতত নেটওয়ার্ক নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্টকে জানানো হয়েছে, এটা এখনো ইউজাররা জানে না। প্রশ্ন হচ্ছে যে আমি পরের দিন ইউজারদেরকে জানাবো কিনা। তো এখন জয় মজুমদার স্যার বলছে আমি জানাবো না। অন্য কারো কোনো আইডিয়া? না স্যার, জানাবো হ্যাঁ, মানে বলছি স্যার। জানাবো ওকে জানাবো স্যার, বলো। যদি আমি ইহা করতাম প্রথমে, আগে আমরা জানাবো না, যদি আমি হ্যান্ডেল করতাম জিনিসটা। কেন জানাবো না? কারণ আচ্ছা হচ্ছে যে বলেন স্যার, বলেন, কেন, সমস্যা কারণ নেই। হচ্ছে আমার এটা একটা প্ল্যাটফর্ম, কথার কথা আমি ধারাজের ওনার। তো এখন যদি আমার এখান থেকে এটা লিক হয়ে যায় বা এটা যদি ইউজাররা জানে, তখন আর ইউজাররা আমাকে ট্রাস্ট করবে না, আমার এখান থেকে কোনো কিছু নিবে না, কোনো কিছু হুম কিনবে হুম না। ঠিক হুম, আছে, তো আমি ঠিক আছে। চিন্তা করবো এটা প্রাইভেটলি কিভাবে হ্যান্ডেল করা যায়। হ্যাঁ, ঠিক আছে। তার আচ্ছা ঠিক আছে। এইবার আসি, স্যারদের একদম প্রথম ক্লাসেই বলছিলাম যে ইথিক্সের কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার নাই। দেখলেন স্যাররা আমার আমার কথা? হুম, বোঝা গেছে? এবার আমি দুইটা অ্যাসপেক্ট থেকেই বলি। প্রথমে আমি বলবো হচ্ছে যে এই আজমির উদ্দিন না, স্যারের অ্যাসপেক্টটা বলি। স্যারের অ্যাসপেক্টটা হচ্ছে যে স্যার আমার কোম্পানিটা যেহেতু একটা অ্যাক্সিডেন্ট বা মিসহ্যাপ হয়ে গেছে, এটা প্রথমত আমি ইন্টারনালি সলভ করার চেষ্টা করব, তাই না স্যাররা? জি স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার নেটওয়ার্ক টিম, আমার ইঞ্জিনিয়ারিং টিম, আমরা চেষ্টা করব যে যাতে এই ডেটাটা রিকভার করা যায় বা ফার্দার অ্যাটাক বন্ধ করা যায়। আর আমি যদি এই ইনফরমেশনটা পাবলিকলি এখন ইয়া করি, মানুষকে জানাই, তাহলে প্রথম যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে প্যানিক করবে ইউজাররা, প্যানিক করা শুরু করবে। যেমন ধরেন আপনি ফেসবুকে দেখলেন যে সবার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, আপনি করলেন কি, এই এই তাড়াতাড়ি চল, নিচে গিয়া চায়ের দোকান থেকে ক্যাশ আউট করে বিকাশ আনইনস্টল করে দিবেন, তাই না? হুম, তাড়াতাড়ি দৌড় দিয়া বিকাশ বন্ধ করে দিবেন না? জি স্যার। হ্যাঁ, এটা কারণটা কি, আপনার তো এক্সপোজ হয় নাই, তারপরও আপনি ভয়ে আছেন। সো ফার্স্ট অফ অল কাস্টমাররা হচ্ছে প্যানিক করবে যে হ্যাঁ হ্যাঁ, ডেটা ইয়া হয়ে গেছে, কি করব কি করব। সো আননেসেসারি প্যানিক ঠেকানোর জন্য প্রথমেই আমি ইউজারদেরকে জানাবো না, এক নাম্বার। দুই নাম্বার একটা ইম্পর্টেন্ট রিজন আছে, ইম্পর্টেন্ট রিজনটা হচ্ছে যে স্যার আপনার কোম্পানি যদি পাবলিকলি এই শেয়ার মার্কেটে এনলিস্টেড থাকে, আপনার স্টকের প্রাইস হিউজ পরিমাণ কমে যাবে। বুঝতে পারছি? জি স্যার, এটাও হ্যাঁ, একটা তখন রিজন। কিন্তু আমার ইনভেস্টমেন্ট পুরা হারায় যাওয়ার সম্ভাবনা থাকবে, আমার বিজনেসটাই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ব্যাংক্রাপসি হতে পারে। তো সেই জন্য ইনফ্যাক্ট এই আজমির উদ্দিন স্যার যেটা সাজেস্ট করছে, এইটাই ম্যাক্সিমাম কোম্পানি করবে। সেটা হচ্ছে ইউজারদেরকে এই ডেটার যে ব্রিচটা এটা জানাবে না, ইন্টারনালি সলভ করার চেষ্টা করবে। যদি কোনো র্যানসম চাই, ইভেন র্যানসমও দিয়ে দিবে, কোনো টাকা চাইলে টাকাও দিয়ে দিবে, তারপরেও ইউজারদেরকে জানাবে না। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ, এইবার আসেন হচ্ছে জয় মজুমদার স্যারেরটা। স্যারের কথা হচ্ছে যে আমার ইউজাররা যদি না জানে তাহলে তো অনেকগুলো ইউজারের ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক না? যেমন কথার কথা যে 10 লক্ষ লোকের ক্রেডিট কার্ড ইনফরমেশন স্টিল হইল, তার মধ্যে 20 জনের অ্যাকাউন্ট থেকে তো টাকা যাবে।
বুঝতে পারছেন স্যাররা? 10টা 20টা মানুষ হইলেও তো টাকা হারাবে। জি। হ্যাঁ, এখন প্রবলেম হচ্ছে যে দেখেন, আপনার এই ডেটা ব্রিচের নিউজটা ধরেন আপনি ইমিডিয়েটলি জানাইলেন না, কিন্তু কিছু না কিছুদিন পরে অবশ্যই এই নিউজটা কিন্তু মিডিয়াতে আসবে। তখন ইউজাররা বলবে যে তোমরা এত খারাপ যে এবং এত আনইথিক্যাল, আমাদেরকে ওয়ার্ন পর্যন্ত করো নাই। তোমরা যদি আমাকে ওয়ার্নিং দিতা সাথে সাথে যে না না আপনারা এক কাজ করেন, আপনাদের ক্রেডিট কার্ডটা রিমুভ করে ফেলেন, তাহলে তো অ্যাটলিস্ট আমি ক্রেডিট কার্ডের ইনফরমেশন চেঞ্জ করতে পারতাম, আমি পিন নাম্বার চেঞ্জ করতে পারতাম, অথবা আমার ব্যাংককে বলতে পারতাম যে আমার ক্রেডিট কার্ডটা সাময়িক সময় ডিসেবল করে দাও। হ্যাঁ, তুমি তো আমাকে এই সুযোগটাও দিলা না। তখন যেটা হবে, কাস্টমার্স উইল ফিল চিটেড বাই ইউর কোম্পানি, এবং সেই ক্ষেত্রেও আপনি হিউজ অ্যামাউন্টে কাস্টমার বেস হারায় ফেলবেন। বুঝতে পারছেন এবার জয় মজুমদার স্যারের অ্যাসপেক্টটা? জি। এখন প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনোটাই না। ঠিক আছে? আসলে সত্যি কথা বলতে আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো, তখন তো আমি একনায়ক। আমি যা লিখবো তাই অ্যান্সার। কিন্তু বাস্তব জীবনে কি হবে? বাস্তব জীবনে হবে জয় মজুমদার স্যার একজন ডিরেক্টর থাকবে, আজমির উদ্দিন স্যার একজন ডিরেক্টর থাকবে। একাধিক ডিরেক্টর বোর্ড অফ ডিরেক্টরস মিটিং এ একেকজন একেকটা পয়েন্ট উল্লেখ করবে। স্যারদের আমরা ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ পড়ছিলাম না মিড টার্মে? ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। জি স্যার। হ্যাঁ, তার মানে কি সবাইকে খুশি করা সম্ভব না। সো আমরা তখন দেখব যে কোন ডিসিশনটা নিলে অথবা কোনো হাইব্রিড ডিসিশন নেওয়া যায় কিনা, যেটার মাধ্যমে আমার ড্যামেজটা মিনিমাম করা যায়, সেই ডিসিশনটাই নিব। অর্থাৎ কেউ একা একা নিজের ডিসিশনটা নিব না, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু। আমরা ডিসিশন নেওয়ার সময় একটা মিটিং বসাবো, বেশ কয়েকজনের অপিনিয়ন নিব, এবং একটা আলোচনার মাধ্যমে একটা ডিসিশন আসবে যে ঠিক আছে এই কাজটুকু করলে আমাদের ড্যামেজটা মিনিমাইজ কন্ট্রোল করা যাবে। বুঝতে পারছি? তার মানে কি অ্যাকচুয়ালি দুইটাই অ্যান্সার। আপনি যেটা ভালো বুঝতে পারেন, যেভাবে ভালো লিখতে পারেন, সেই অ্যান্সারটাই আপনি পছন্দ মতো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এথিক্সের ব্যাপারটা এরকম। কারণ আমি 100% বলতে পারবো না যে জানাই দিব, জানাই দিলেও সমস্যা, না জানাই সমস্যা। ঠিক আছে, তো আমাকে এমন একটা ডিসিশনে আসতে হবে। অ্যাকচুয়াল লাইফে পরীক্ষার খাতায় আপনি যে কোনো কিছুই লিখতে পারেন, কোনো সমস্যা নেই, লজিক্যাল হইলেই হইল। কিন্তু অ্যাকচুয়াল লাইফে যখন এরকম কোনো ঘটনা ঘটবে, তখন কিন্তু একা একা কেউ ডিসিশন নেয় না। এটা একটা কালেকটিভ ডিসিশন হয়, অনেকগুলা বোর্ড অফ ডিরেক্টরস, তাদের অ্যাডভাইজর, সিকিউরিটি অ্যাডভাইজর্স, নেটওয়ার্ক ম্যানেজার, তারা অনেক ধরনের অ্যাডভাইস দেয়। তার মধ্যে এমন একটা অ্যাডভাইস চুজ করা হয় যেটার কারণে ড্যামেজ কন্ট্রোলটা মিনিমাইজ হয়। স্যাররা কি বুঝতে পারছেন ইথিক্যাল ইস্যুটা? জি স্যার। ওকে। ই ডিসকভারিটা আপাতত পড়বো না, এটা একটু অন্যরকম। কনজিউমার প্রোফাইলিংটা পড়ি। আচ্ছা, কনজিউমার প্রোফাইলিং এর বিষয়টা হচ্ছে মূলত আমাদের এই অ্যাডস বা এই জিনিসগুলা। তো স্যাররা মাঝে মধ্যে দেখেন না যে এই বন্ধু বান্ধবের সাথে কিছু নিয়ে আলোচনা করলেই বিকালবেলা অ্যাড চলে আসে ওইটার? এরকম দেখছেন ফেসবুকে? জি স্যার। শুধুমাত্র অনেক সময় হচ্ছে যে ডেটা অন আছে, তো কথা বলতেছি সাইকেল নিয়ে বা হ্যাঁ, ল্যাপটপ নিয়ে, হুট করে দেখা যাচ্ছে আইসা ল্যাপটপের। পড়ছে। হ্যাঁ। সাইকেল চলে আসছে। বা অন্য অন্য স্যারদেরও কি এরকম হয় যে দেখা যাচ্ছে একটা ফ্রেন্ড চ্যাট গ্রুপ আছে, চ্যাট গ্রুপে কিছু একটা নিয়ে আলোচনা করতেছেন, মাউস কিনতে হবে, একটা মাউসটা নষ্ট হয়ে গেছে, ফট করে মাউসের অ্যাড চলে আসলো। হুম, এরকম কি হয় আপনাদের? স্যার ম্যাক্সিমাম টাইম এটাই তো হয়। হ্যাঁ, এরকম হয়। সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়টা সেটা হচ্ছে যে মনে করেন এটা তো একটা হইলো, আপনি কথা বললেন বা সামথিং, আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে চিন্তা করলেন যে আজকে একটা টি শার্ট কিনবো, আগের টি শার্টটা পুরনো হয়ে গেছে, চিন্তা করছেন, এখনো সার্চ বা কথা বলার কোনো সুযোগ পান নাই। এরপরে ফেসবুকে লগ ইন করে দেখলেন টি শার্টের অ্যাড্রেস এসে পড়ছে। এইটা হইলে সবচেয়ে বেশি ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা কি আমার মাইন্ড হ্যাক করে ফেললো নাকি? হুম, এরকম সিচুয়েশন পাইছেন স্যাররা কখনো, যে মাথায় চিন্তা করছি সেটা চলে আসছে? অনেক বেশি পাইছি। এমনকি একদিন হয়েছিল কি, যে আমি জাস্ট নামটা বলছিলাম যে এত টাকার মধ্যে কিনবো, ওই রেঞ্জে আমাকে শো করতেছে যে 3,000 টাকার মধ্যে কিনবো, বলছে চিন্তা 3,000 করেন। টাকাতে show হ্যাঁ, করতেছে। থ্যাংক ইউ স্যার। আসলে মূলত যেই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করা হয়, এইটারই নাম হচ্ছে কনজিউমার প্রোফাইলিং। বুঝতে পারছি? এখন এটা নিয়ে আমরা একটু আলোচনা করব।
প্রোফাইলিং জিনিসটা আমাদের পুলিশ ইনভেস্টিগেশনেও আছে, অর্থাৎ ক্রিমিনাল প্রোফাইলিংও আছে, অর্থাৎ কোনো একটা ক্রাইম সিন থেকে কিছু ইনভেস্টিগেটিভ সরি ইনভেস্টিগেটিভ কিছু ক্লু নিয়ে আপনি চাইলে ক্রিমিনাল সম্পর্কে একটা প্রোফাইলিং করতে পারেন, এবং এটা বেশ কঠিন একটা পড়াশোনা ক্রিমিনাল প্রোফাইলিং। পুলিশদের এটা পড়তে হয়, পুলিশ বা এই রিলেটেড যারা কাজ করে। তো আমরা তো ওটা আমাদের ফ্যাক্টর না, আমরা কনজিউমার প্রোফাইলিং নিয়ে একটু আলোচনা করব। কনজিউমার প্রোফাইলিং ব্যাপারটা হচ্ছে স্যার, ধরেন আমি আপনি আসলে আলাদা পার্সন, আমাদের আলাদা আলাদা চয়েস বা আলাদা জীবন লাইফস্টাইল, কিন্তু দিন শেষে না আমাদের অনেক কিছুই কমন, অনেক কিছু কমন, ঠিক আছে? যেমন ধরেন কথার কথা শীতকাল আসলো, এখন আমারও হুডি কিনতে মন চাচ্ছে, এখন আপনারও হুডি কেনার মতো একটা কিন্তু সিচুয়েশন আসতে পারে। তো অ্যালগোরিদম গুলা যেই জিনিসগুলা ফ্যাক্টর করবে সেটা হচ্ছে যে তাদের মিউচুয়াল ফ্রেন্ডশিপ, তাদের ইকোনমিক কন্ডিশন, সিমিলার চয়েসেস, সিমিলার অনলাইন অ্যাক্টিভিটি। আপনি যে গেমটা খেলেন আমিও ওই গেমটাই খেলি। হ্যাঁ, আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন আমিও সেই ইউনিভার্সিটিতে পড়ি। আমাদের বেশ অনেকগুলো মিউচুয়াল ফ্রেন্ড আছে। এই অনেক জিনিস নিয়ে তারা ডেটা নেয়, এবং ডেটা কালেক্ট করে তারপরে আপনার অনলাইন অ্যাক্টিভিটিও হইতে পারে। হ্যাঁ, আপনি কি লিখে সার্চ দিচ্ছেন, কি কথা বলতেছেন, এই সমস্ত জিনিস ফ্যাক্টর করে তারা আপনার সম্পর্কে একটা প্রোফাইল তৈরি করে। ইভেন স্যার এটা হয় যে আমি কোনো একটা পোস্টে লাইক করলাম, তো এখন ওরা এটা ভেবে না যে হ্যাঁ আমার এই জনরা আমার পছন্দ। হ্যাঁ, হ্যাঁ তার মানে হচ্ছে আমার বন্ধুরও এটা ভাল লাগতে পারে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এইটা তার পছন্দ, তাইলে এক কাজ করি, ও যেহেতু লাইক দিছে, এক কাজ করি ওর ফ্রেন্ড তো ওর সাথে অনেক কথাবার্তা বলে, একেও একটু দেখাই। তো অনেকটা এরকম জ্যোতিষ বাবার মতো, হ্যাঁ? যে জ্যোতিষ বাবার কাছে গেলেই দেখবেন ৫-১০ টা কমন ডায়লগ দিবে। আপনার মনে অনেক দুঃখ, কাউকে শেয়ার করতে পারেন না, ঠিক আছে? এই সেই। আরে বাবা, মনের তো সবারই দুঃখ। ঠিক আছে? ওরকম ২-১ টা কথা বললে দেখবেন ৫ টার মধ্যে ৩ টা সবই মিলে যাবে। তো যাই হোক, কনজিউমার প্রোফাইলিংটা হচ্ছে যে সিমিলার প্রোফাইল করা, মানুষের মধ্যে একটা সিমিলার চয়েসের একটা প্রোফাইল তৈরি করা, যাতে একজনের অ্যাড আরেকজনকে দেখালেও সেটা মিলে যায়। এবং ব্যাপারটা হচ্ছে যে কনজিউমার প্রোফাইলিং কিন্তু সবসময় খারাপ না। যেমন কথার কথা ধরেন কথার কথা দিলরুবা। তো উনি অনলাইনে ধরেন হিজাব দেখতেছে। তো হিজাবের একটা ধরেন খুব কমন পেজ হচ্ছে ইন্তিশার। তো তারা একটা হিজাব ধরেন কথার কথা র‍্যান্ডম আমি ধরে নিলাম ৳২,০০০ সেল করতেছে। তো এখন ধরেন একেবারে সেম ম্যাটেরিয়াল, সেম কালার, অন্য আরেকটা ব্র্যান্ড যারা ইন্তিশারের মতো এখনো এত একটা পপুলার হয় নাই, তারা যেটা করলো যে তারা ওটা যেটা ২,০০০ ছিল সেটা তারা ৳১৫০০ একটা স্পেশাল অফারে সেল করতেছে। বাট আপনি ওই ব্র্যান্ডের নামও জানেন না, ওই পেজে কোনোদিন লাইকও দেন নাই। বুঝতে পারছি? আমি ইন্তিশার পেজে ঘোরাঘুরি করতেছিলাম। তখন হঠাৎ করে এই পেজটার একটা সাজেশন চলে আসলো। তাহলে বলেন তো ইউজার হিসাবে আমার ৳৫০০ বাঁচলো না? সেম কোয়ালিটি, সেম ডিজাইন, বাট আমি ৳১৫০০ য় জিনিসটা পাচ্ছি। ইউজার হিসাবে আমি একটু সুবিধা পেলাম না? জি এবার আবার চিন্তা করেন বিজনেস পারপাসে। ইন্তিশার অলরেডি একটা কমন ব্র্যান্ড এবং বেশ পপুলার ব্র্যান্ড। বাট আপনি একটা নতুন পেজ খুলছেন, আপনি এখনো ওদের মতো এত পপুলার হইতে পারেন নাই। তো আপনি যেটা করলেন যে গুগলকে বা ফেসবুকে কিছু টাকা পয়সা দিলেন। দিয়ে বললেন যে আমার পেজটা একটু রিচ বাড়ায় দাও, একটু কাস্টমার আসুক। এবং এইভাবে তারা করলো কি প্রোফাইলিং এর মাধ্যমে যারা হিজাব দেখতে চাচ্ছে তাদের মধ্যে আপনার পেজটাও দিয়ে দিল। আপনার কিছু কাস্টমার বাড়লো না, কিছু সেলস আসলো না? হুম? জি স্যার। তাহলে অ্যাজ এ নিউ ব্র্যান্ড অথবা নিউ কম্পিটিটর হিসেবে আপনি কিন্তু এই কনজিউমার প্রোফাইলিং আইডিয়াটার উপরে কিছু বিজনেস বাড়াইতে পারলেন। আপনার অ্যাডভার্টাইজিং, আপনার মার্কেটিং, এই জিনিসগুলা কিন্তু অনেক ক্ষেত্রে কনজিউমার প্রোফাইলিং এর উপর নির্ভর করে। সো কনজিউমার প্রোফাইলিং যে সবসময় খারাপ তা কিন্তু না। এখন আসেন এই প্রোফাইলিং বা ডেটা কালেকশনের জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি আছে। এর মধ্যে একটা ওয়েব বেসড টেকনোলজি হচ্ছে কুকিজ। স্যাররা কুকিজের নাম শুনছেন না? বিভিন্ন ওয়েবসাইটে গেলে বলে যে অ্যালাউ অল কুকিজ। হ্যাঁ, জি স্যার। এরকম একটা নোটিফিকেশন দেয়। তো কুকিজ আমিও পড়াই আমার যখন ওয়েব প্রোগ্রামিং সেশনাল কোর্সটা আসে। এখানে আমরাও কুকিজ বানাই। সো মেইনলি কুকিজটা হচ্ছে একটা ওয়েব আ আ আপনার একটা টেক্সট ফাইল, এবং এই টেক্সট ফাইলটা আপনার ব্রাউজারের মধ্যে দীর্ঘ সময় সেভ থাকতে পারে। ৬ স্যার মাস, ৮ মাস। এটা মেবি জেসন ফরম্যাটে থাকে। হ্যাঁ, JSON ফরম্যাটে থাকে। যে ৬ মাস, ১ বছর, ২ বছর পর্যন্ত এই ডেটাটা আপনার ব্রাউজারের মধ্যে থেকে যেতে পারে।
এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে লাস্ট যেই পজিশনে ছিলেন, লাস্ট সেশনে যেই অ্যাক্টিভিটি গুলো করে আসছেন সেইগুলো ট্র্যাক রাখা, যাতে কি হয় ওই ওয়েবসাইটে যখন আবার ঢুকবেন ঠিক লাস্টের পজিশন থেকে আবার আপনার যাত্রা শুরু হবে। ধরেন আমার কথা কথা আমি দারাজে ঢুকলাম, কয়েকটা জিনিস কার্টে অ্যাড করলাম, তারপর ভুলক্রমেই বা এখন সময় নাই, আমি ব্রাউজারটা অফ করে দিয়ে চলে গেলাম। আপনি ব্রাউজারটা আবার অন করেন, দেখবেন ঠিক সেই জিনিসগুলা আপনার কি বলে কার্টে যেগুলো যেগুলো ছিল এগুলো এখন আবার দেখা যাচ্ছে। বুঝতে পারছি? তো এখন এই কুকিজের মূলত তো এটাই উদ্দেশ্য, কিন্তু কুকিজটা একটা ডেঞ্জারাস জিনিস, কারণ কুকিজ দিয়ে আপনার অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করা সম্ভব। আপনি কোন ওয়েবসাইটে যান, কোন প্রোডাক্টটার দিকে বেশি তাকায় থাকেন, কোন কোন ওয়েব পেজ ভিজিট করেন, কাদের সাথে কথা বলেন, কি লিখে সার্চ দেন, আপনার কিওয়ার্ড গুলা কি প্রেস গুলা, এগুলোও এই কুকিজের মাধ্যমে ট্র্যাক করা সম্ভব। এবং সত্যি কথা বলতে ডেটা কালেকশনের জন্য বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলা বা ডেটা সেন্টারগুলো অনেক ক্ষেত্রেই ইলিগাল পদ্ধতি বাছাই করে নেয়। বুঝতে পারছি? আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই এই ধরনের সিস্টেমগুলো করে রাখি। সো আমাদের ইউজারদেরকে সবসময় আমরা যদি কুকিজ ডেপ্লয় করি, তাদেরকে অবশ্যই কুকিজের টার্মস এন্ড কন্ডিশন জানাই দিতে হবে। ওই যে ডিরেক্টিভ গুলা, যখনই আপনি কাস্টমারের ইনফরমেশন নিচ্ছেন তাদেরকে নোটিস করতে হবে, তাদেরকে জানাইতে হবে এবং তাদেরকে একটা অপশন দিতে হবে, অ্যালাউ, নট অ্যালাউ। যেমন অনেক দেখবেন নিউজ ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে কুকিজ অ্যালাউ না করলে ওই ওয়েবসাইটটাই ইউজ করা যায় না। দেখছেন এরকম? ও নিউজ পড়া যায় না। এরকম দেখছিলেন? হুম? স্যার আবার বলুন। মানে হচ্ছে অনেক ধরনের ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোর মধ্যে কুকিজ যদি আমি অ্যাকসেপ্ট না করি সেই ওয়েবসাইটটাই ইউজ করা যায় না। এরকম দেখছেন? স্যার সেটা হয় ইভেন বারবার শুধু নোটিফিকেশন ওটাই আসে যাতে আমি কুকিটা অ্যাকসেপ্টই করি। হ্যাঁ, হ্যাঁ। সো এইরকম বিষয়গুলো আমরা কনজিউমার প্রোফাইলিং এর, তাহলে ইথিক্যাল ইস্যুটা যেটা আসতেছে যে আমরা কনজিউমার প্রোফাইলিং করব, ইউজারের ডেটা তো নিবই, কিন্তু তাদেরকে জানায় নিতে হবে। হ্যাঁ, তাদেরকে নোটিফিকেশন দিতে হবে এবং এই কুকিজটা যাতে ডিসঅ্যালাউ করা যায় বা রিমুভ করে দেওয়া যায়, যাতে আমাকে অনলাইনে আমার অনলাইন অ্যাক্টিভিটি যাতে ট্র্যাক করতে না পারে, এরকম একটা অপশনও ইউজারকে দিয়ে রাখতে হবে, যাতে কি হয় ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিসটা বজায় থাকে, ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিসটা যাতে বজায় থাকে। তো আজকে আমরা আপাতত এটুকুই পড়বো এই চ্যাপ্টারে। আরো অনেক কিছু আছে, অনেক আইন কানুন, ওই লজ গুলা কিন্তু আমরা পড়বো না। হ্যাঁ, আমি বেশি কিছু পড়াই নাই, কয়েকটা কয়েকটা পয়েন্ট পড়াইছি, সেগুলাই একটু আমরা একটু স্টাডির মধ্যে রাখবো। আসসালামু অ্যাটেন্ডেন্স আলাইকুম স্যার। অলরেডি দেওয়া হয়ে গেছে, কারা পরে আসছেন অ্যাটেন্ডেন্স দেন নাই তারা একটু বলেন। স্যার স্যার আমার আমি অ্যাটেন্ডেন্স 257 স্যার। স্যারদের নামগুলো একটু বলেন বা আইডি বলেন। অনেক সাহা স্যার। 257 তসলিম ভুঁইয়া। 257 তসলিম ভুইয়া। 3 3245 স্যার। 3245 অনিক সাহা। আর কেউ? আর কেউ? ঠিক আছে, আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? আজকে যতটুকু পড়াইছি কোনো কোয়েশ্চেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আজকে আজকে কোনো কোয়েশ্চেন আছে? তাহলে স্যাররা হচ্ছে, আমি যে 11 তারিখ পারবো না, আমার বোনের বিয়ে আছে 11 তারিখ, তো আমরা চেষ্টা করব দেখি 18 তারিখ আপনাদের খাতাগুলো আমি নিয়ে আসবো, তখন মিডের খাতাটা আমি দেখাই দিব। আর স্কোর গুলোও আমি গুগল ক্লাসরুমে আপনারা দেখার পরে যোগ টোগ যদি জাস্ট চেক করার পরে আমি স্কোর গুলাও আবার ক্লাসরুমেও দিয়ে দিব, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। স্যার প্রেজেন্টটা স্যার।
হ্যাঁ, জয় মজুমদার দিয়ে দিছি স্যার।